মেহেরিনের স্বপ্ন রং পর্ব সংখ্যা 34। লেখনীতে মির্জা সূচনা। মোনাজাত শেষ করতেই এসে মেহেরিনের কোলের ওপর মাথা রাখলো রাজ। মেহেরিন কিছু বলে না, কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে না। মেহেরিন চুপ তাকিয়ে তার কবি সাহেবের দিকে। এই মানুষটা তার ভালোবাসার, তার প্রেমের প্রথম, তার জীবনের একমাত্র পুরুষ যাকে সে চেয়েছিল, তার স্বামী, তার ভাগ্যের লেখা, জীবন মরণের সাথী হিসেবে ভেবে বুকের ভেতরটা কেমন করে ওঠে এক অপার্থিব সুখে। কিছুক্ষণ পরে রাজ হঠাৎ উঠে যায়। মেহেরিন কৌতূহলে তাকিয়ে থাকে। রাজ কয়েকটা ছোট ছোট বক্স আর শপিং ব্যাগ নিয়ে আসে। একটা ব্যাগ মেহেরিনের হাতে দিয়ে বলে, এটা আমার প্রথম উপার্জনের টাকায় কেনা। 2টা শাড়ি কিনেছিলাম, আমার তো মা নেই, তাই ওইটা আমার আরেক মা মানে মামনিকে দিয়েছিলাম, আর এটা তোমার জন্য, আমার সহধর্মিনীর জন্য। তারপরে একটা বক্স মেহেরিনের হাতে দেয়। এই নেকলেসটা সেই দিন কিনেছিলাম যেই দিন প্রথম ভাবলাম তোমাকে বউ করব। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর তোমাকে আমার বউ বানাবো আমার জীবন সাথী হিসেবে। মেহেরিন কিছু বলে না, শুধু অপলক তাকিয়ে থাকে রাজের দিকে। আরও একটা ছোট বক্স এগিয়ে দেয়। এটা আমাদের বংশের মানে শিকদার পরিবারের ঐতিহ্য, সব বউদের দেওয়া হয় এটা। এই নাকফুলটা আমার মায়ের হাতের শেষ চিহ্ন। আজ এটা তোমার, তুমি পরবে। এটা অরিও না? আজ আমার মা থাকলে হয়তো সে নিজের হাতেই তোমাকে পরিয়ে দিত। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার হৃদয়ের প্রতিটা কোণে বাজতে থাকে রাজের কথা। সে নিঃশব্দে নাকফুল হাতে নেয়। শেষে রাজ নিজের হাতে একটা আংটি বক্স খোলে। একটা আংটি বের করে মেহেরিনের দিকে হাত বাড়ায়। মেহেরিন নিঃশব্দে হাত বাড়ায়। রাজ নিজের হাতে আংটিটা পরিয়ে দেয়, অতঃপর হালকা একটা চুমু খায় মেহেরিনের হাতে। কিন্তু মেহেরিনের নিজেকে সরিয়ে নেয়। রাজ কিছু বলে না। মেহেরিন চুপচাপ শপিং ব্যাগ আর বক্সগুলো নিয়ে উঠে যায় আলমারি গুছিয়ে রাখতে। তারপর আর কোনো কথা না বলে বিছানার ফুলগুলো সরিয়ে দেয়, চাদর ঠিক করে টেনে শুয়ে পড়ে। রাজ তাকিয়ে থাকে। বউ, তুমি শুয়ে পড়লে? আজ তো আমাদের বাসর রাত। মেহেরিন কিছু বলে না, অন্য পাশে মুখ ফিরিয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসির মধ্যে যেন একটা অভিমান লুকিয়ে আছে। রাজ কাছে আসে, হাত ধরতে চায়। মেহেরিন বলে, খবরদার, আমাকে ছুতে যাবেন না। রাজ অবাক হয়ে যায়। তুমি আমার বিয়ে করাবো, তোমাকে ছুবো না তো কাকে ছুবো? পাশের বাড়ির ভাবিকে? মেহেরিন টিটকিরি মেরে বলে, ও তার মানে পাশের বাড়ির ভাবির সাথে আপনার? এইটুকু বলতে রাজ মেহেরিনের হাত ধরে বলে, ছি বউ, তুমি আমাকে এমন ভাবছো? ছি, বিশ্বাস করো বউ, আমার কোনো ভাবির সাথে কিচ্ছু নেই। আমি মন, প্রাণ, যৌবন, জীবন সব দিয়ে তোমাকেই শুধু ভালোবাসি। মেহেরিন প্রথমে হাসলেও এখন কেমন যেন হয়ে গেল। মেহেরিন উঠে হাতটা ঝাঁকিয়ে ছুটে দেয়। তার চোখে দুটো ছলছল করে উঠল। একদম ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। আপনি যা করেছেন আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু আমি পারি না। এই বলেই সে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। রাত চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। কেবল বিছানা থেকে নেমে এসে এক নীরবতা দীর্ঘশ্বাস টেনে ক্ষীণ গলায় বলে ওঠে, বউ, তুমি আমার সাথে অন্যায় করতে পারো না। বাসর করার অধিকার তো আমার আছে। স্বাধীন দেশের নাগরিক আমি। তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে পারো না। বাসর করা আমার স্বামীগত অধিকার, আর আমার অধিকার আমাকে দিতেই হবে। তোমার এই অন্যায় অবিচার সহ্য করে উঠবে না কোনো জাতি, কেউ মেনে নিবে না। জাতি এটার প্রতি তীব্র নিন্দা জানাবে। মেহেরিন চোখ পাকিয়ে বালিশটা ছুঁড়ে মারে তার দিকে। না মারলে না মানুক, তাতে আমার কি আসে যায়? চুপ করে ঘুমিয়ে পড়ুন। রাজ হতবাক, মুখ ভার করে বিছানায় বসে পড়ে, নীরবে বকবক করতে থাকে। আর মেহেরিন চুপচাপ শুনে শুনে হাসে। হঠাৎ রাজ গান ধরে, ও বউ, আমার কাছে আসো না। ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? চলো ঝগড়া করি, মারামারি করি, ভুলে যাই তাড়াতাড়ি। ইতনা গুসা কিউ? তুমি কেন এত বোকা সাজো? আমায় একটু বোঝো। শোনো না, আই লাভ ইউ। ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ। গানটা শেষ হতে মেহেরিন উঠে পড়ে। আস্তে আস্তে রাজের দিকে এগিয়ে যায়। রাজ ভাবে হয়তো তার বউ রাগ ভেঙে গেছে, তাই চুমু দিতে আসলো। অমনি ঠপাস, রাজ পড়ে গিয়ে আহাম্মকের মতো তাকিয়ে আছে মেহেরিনের দিকে। অতঃপর বলে ওঠে, তুমি আমায় বাসরাতে ফেলে দিলে, মাজা ভেঙে দিলে বউ। ও বউ, এটা আমার, ও বউ, ও বউ, এটা তো আমার
করার কথা ছিল, মারামারি করে ভালো কথা, তাই বলে কি তুমি বাসরাতে মারামারি করবে? এটা কিন্তু জাতি কোনো কালেই মেনে নিবে না। মেহেরিন উঠে গেল, রাজের দিকে হাত টেনে ঘরের বাইরে বের করে দেয়, তারপর দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। রাজ অবাক, দরজার দিকে তাকিয়ে অবুঝ বাচ্চার মতো। তারপর দরজা ধাক্কা দিয়ে বলে, বউ দরজা খোলো, আমি আর কিছু বলবো না, প্লিজ বউ ঢুকতে দাও। ও বউ, ও মেমব্রেন। মেহেরিন দরজার কাছে দাঁড়িয়ে ঠোঁটে চাপা হাসি রেখে বলে, মনে মনে বলে, আমাকে কষ্ট দেওয়া এখন কেমন লাগে? আমাকে কষ্ট দেওয়ার হিসাব আমি পই পই করে নিব মিস্টার শিকদার। হাড়ে হাড়ে বুঝতে পারবেন আমি কি জিনিস। এ কথা ভেবেই বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে। ওইদিকে রাজ বারবার ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায় না। শেষমেশ হতাশ হয়ে চলে যায় লাবিবের রুমে। লাবিব দরজা খুলেই অবাক, আরে ব্রো, এত রাতে নিজের রুম ছেড়ে এখানে কেন? রাজ কিছু বলে না, সরাসরি বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। লাবিব হতভম্ব, কয়েক সেকেন্ড পর হেসে বলে, ভাবি বের করে দিয়েছে বুঝি? রাজ একটা বালিশ ছুঁড়ে মারে লাবিবের দিকে, আর একটা কথা বললে তোকে আমি ঘর থেকে বের করে দিব। লাবিব হেসে বলে, বা ভাবি তোমাকে বের করে দিয়েছে, তুমি আমাকে বের করে দিবে, দারুণ ভারসাম্য। রাজ গম্ভীর মুখে চেয়ে থাকে। লাবিব হাত তুলে বলে, ওকে ওকে, আমি আর কিছু বলবো না। এই বলে ওই পাশে শুয়ে পড়ে। আর রাজ চোখে ঘুম নেই, মনে শুধু একটাই দরজা আর দরজা, ওই পারে তার বউ। ভোরের বেলায় মেহেরিনের ঘুম ভেঙে যায়, চোখ মেলে উঠে বসে। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে। পাশে ফিরে দেখে বিছানাটা খালি। একটা শান্ত হাসি খেলে যায় তার মুখে। নিঃশব্দে উঠে অজু করে নামাজ পড়ে নেয়, তারপর কিছুক্ষণ শুয়ে থাকে। তারপর কিছু একটা ভাবতে ভাবতে বের হয় রুম থেকে। নতুন বউ শুধু শাড়ি পরে বসে থাকলে চলবে না, এই ভাবনা যেন তার টেনে পড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে ঢুকতে দেখে একটা মেয়ে বাসন মাজছে, সম্ভবত হেল্পিং হ্যান্ড। মেয়েটি মেহেরিনকে দেখে চমকে উঠে বলে, আরে ম্যাডাম, আপনি তো সকালে কিছু লাগবো? আমারে কইতেন, আমি দিতাছি। মেহেরিন হেসে বলে, কিছু লাগবে না, নাম কি তোমার? মেয়েটা হেসে উত্তর দেয়, কুলসুম ম্যাডাম। মেহেরিন মায়ামাখা হাসি দিয়ে বলে, সুন্দর নাম, ঠিক তোমার মতোই। আর হ্যাঁ, আমাকে ম্যাডাম বলবেন, আপু বা ভাবি বলবে। কুলসুম যেন খুশিতে ডানা মেলল। আচ্ছা ভাবি। মেহেরিন জিজ্ঞেস করে, একটা সাহায্য করবে? এই বাড়িতে সবাই কি কি খেতে পছন্দ করে একটু বলবা? কুলসুম ভাবে, তারপর বলে, আম্মা জান, মানে লাবিব ভাইয়ের আম্মা, উনি দুধ চা খান, চিনিটা একটু কম দিয়ে, সাথে পরোটা আর ডিম ভাজি। লামিয়া আপা স্যান্ডউইচ আর জুস খান। লাবিব ভাই, উনি যেটা সেটা দিলেই খান, উনার আবার ভাজগোস নাই। বড় ভাই যান, মানে আপনার স্বামী, উনি তো তেমন কিছু খান না, তবে শুনছি আলুর পরোটা আর মুরগির ঝোল নাকি তার খুব প্রিয়। মেহেরিন মুচকি হেসে বলে, বুঝেছি। আর তুমি? কুলসুম একটু থেমকে যায়। আমার তো কেউ কখনো জিজ্ঞেস করে না ভাবি। মেহের আন্তরিক গলায় বলে, তবে আজ আমি করলাম, এবার বলো তো। কুলসুম মাথা নিচু করে বলে, আমার না নুডলস খুব ভালো লাগে ভাবি। মেহেরিন হেসে বলে, তাহলে আজ নুডলসই হবে। কুলসুম বলে, ঝটপট তাহলে সব রান্না করে ফেলতেছি ভাবি। মেহেরিন শাড়ির আঁচল কোমরে গুজে হাত লাগিয়ে বলে, তোমার করতে হবে না, আমি করছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। কুলসুম আতকে উঠে বলে, আরে ভাবি, আপনি নতুন বউ, আপনার কাজ করলে চলবে? আম্মা জানলে আমার রক্ষা নাই। মেহেরিন শান্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে কেউ কিছু বলবে না, আমি আছি তো। আর তুমি তো আমাকে সাহায্য করবেই। কুলসুম বারবার না করলেও শেষমেশ রাজি হয়। দুজনে একসাথে রান্না শুরু করে। মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে ঝোলের স্বাদ দেখে নেয় ঠিক করে। রান্নার ফাঁকে মেহেরিন ঘড়ির দিকে তাকায়, তারপর কুলসুমকে বলে, তোমাদের ভাইজানরা কখন ওঠে? কুলসুম বলে, 8টার মধ্যে উঠে যায় ভাবি। মেহেরিন মাথা নাড়ে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি শেষ করি। আর চোখে মুখে এক নতুন আলোর ছোঁয়া, নতুন সংসার, নতুন দায়িত্ব। আর রাজের এক ফালি নরম মমতা। 7:30 বাজে। মেহেরিন আর কুলসুম মিলে সব রান্না শেষ করেছে। নাস্তার আইটেমগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। এমন সময় ঘর থেকে বের হয়ে এলেন রূপা বেগম। রান্নাঘরে মেহেরিনকে দেখে থমকে দাঁড়ালেন। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন? মৃদুস্বরে জিজ্ঞেস করলেন তিনি। মেহেরিন ঘুরে দাঁড়িয়ে হেসে বলল, কেন মামনি, রান্নাঘরে আসে কি আমার মানা? রূপা বেগম একটু গম্ভীর গলায় বলেন, না তা নয়, কিন্তু তুমি তো নতুন বউ, এখন ওই রান্না করার দরকার নেই, আমি আর কুলসুম মিলে তো সব সামলে নিতে পারি। তুমি তো এই বাড়ির বউ, কাজের মেয়ে না যে সবসময় এইসব করতে হবে। হালকা হেসে আবারও বললেন, হ্যাঁ, মাঝখানে শখ করে রান্না করলে আলাদা কথা। মেহেরিন হেসে উত্তর দিল, মামনি
আমি তো আমার বাড়িতেও রান্না করতাম, চিন্তা করবেন না, কষ্ট হলে অবশ্যই জানাবো আপনাকে। রূপা বেগম কিছু বলে না, চলে গেলেন, সোফায় বসে পড়লেন। তারপর কুলসুমকে বললেন, কুলসুম চা দে তো। মেহেরিন নিচে ট্রেতে করে 3 কাপ চা নিয়ে এলো। একটা কাপ রূপা বেগমকে এগিয়ে দিল আর একটা কুলসুমকে দিয়ে বলল, এটা নাও কুলসুম আপা, তোমার চা। রূপা বেগম মেহেরিনের ভদ্রতা আর আচরণ দেখে খুশি হলেন। চা এক চুমুক দিয়ে বললেন, বাহ বৌমা, তুমি তো দারুণ চা বানাও, তবে চায়ের সাথে একটু আলাদা লাগছে কেন গো? মেহেরিন হেসে বলল, কারণ এতে আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে এনেছি মামুনি। রূপা বেগম খুশি হয়ে বললেন, খুব ভালো করেছো, তোমারে তো 10-11 দিতে হয়। মেহেরিন হেসে ফেলে। পাশ থেকে কুলসুম বলে ওঠে, আরে বাস, ভাবি তো আজ পুরাই ফাটাই দিছে, চা আসলেই মজা হয়েছে। ঠিক তখনই নিচে নেমে আসলো লামিয়া। মেহেরিনকে দেখে বলে, আরে ভাবি মনি, তুমি এত সকাল সকাল উঠে গেছো? মেহেরিন হাসে। লামিয়া বলে, ও কুলসুম আপা, আমার জুস দাও তো। মেহেরিন তাড়াতাড়ি বলে, তুমি বসো, আমি দিচ্ছি। লামিয়া মুচকে এসে বলে, আজকে তো আমার সকালটাই জমে যাবে। সকালেই উঠে সুন্দরী ভাবির হাতে নাস্তা, সবাই হেসে ওঠে। মেহেরিন হাতে জুস আর স্যান্ডউইচ নিয়ে আসে। লামিয়া কৌতূহলী হয়ে বলে, ভাবিমণি, তুমি কিভাবে জানলে আমি এগুলো খাই? মেহেরিন চোখ টিপে বলল, কুলসুম আপা বলছে। লামিয়া হেসে বলে, ও ঠিক আছে। রূপা বেগম তখন ঘড়ির দিকে তাকিয়ে বলেন, 8টা বাজে, এখন রাজ নিশ্চয়ই কফি চাইবে। কুলসুম, কফি বানাও। কুলসুম হেসে বলে, ভাবি তো কইরাই রাখছি সব আম্মা। রূপা বেগম এবার সত্যি খুশি হয়ে হেসে ফেললেন, মা, তোমার তো দেখি সব দিকে খোঁজ খবর রাখো। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে চায়ের গন্ধ, এক নববধূর কোমল যত্নের স্পর্শ। সবাই টুকটাক গল্পে মেতে উঠেছে। ঠিক তখনই ঘুম ভেঙে দুলতে দুলতে নামে রাজ। গম্ভীর গলায় বলে, কুলসুম কফি দে। পেছনে লাবিব বলে ওঠে, আমাকেও দিও। মেহেরিন গিয়ে 2টো মগ কফি নিয়ে আসে, লাবিবকে দেয়। লাবিব মজা করে বলে, আরে আজ তো সকালটা জমে গেল, নতুন ভাবির হাতের বানানো কফি, আর সকালে সকাল মানে মুড ফ্রেশ হয়ে একদম। মেহেরিন গম্ভীর গলে আরেকটা মগ নিয়ে রাজের সামনে গিয়ে বলল, আপনার কফি। রাজ কিছু বলে না, কফি নিয়ে চুপচাপ ওপরের দিকে হাঁটা দেয়, রুমের দিকে। রূপা বেগম মেহেরিনকে ডাকেন, বৌমা দেখো এসো, রাজ বাবার কিছু দরকার আছে কিনা। মেহেরিন সম্মতি জানিয়ে উপরে ওঠে। রুমে ঢুকে দেখে রাজ অন্যদিকে মুখ ফিরিয়ে কফি খাচ্ছে। মেহেরিন বিছানা গুছিয়ে দিতে শুরু করে, আর চোখে কয়েকবার দেখে আজ কি করছে। হঠাৎ রাজ এসে মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন হতভম্ব হয়ে বলে, কি সমস্যা আপনার? এরকম আচরণ করছেন কেন? একদম এমন ডলাডলি করবেন না। রাজ গম্ভীর গলায় বলে, আমার বউ, আমি যা ইচ্ছা করব। তুমি অন্যায় করছো আমার সাথে বউ। আমার বউ হয়েও বাসার রাতে আমাকে দূরে সরিয়ে রেখেছো, এটা কি ঠিক করেছ? মেহেরিন ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর চোখ জ্বলজ্বল করছে। আপনি কি করেছেন সেটা আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলি না। আপনার সেই আচরণ আমি আজীবন মনে রাখবো। সেই আচরণ দিয়ে এগোতেই রাজের হাতে টান পড়ে। মেহেরিন নিজের কাছ থেকে তার ঠোঁটে চেপে ধরে, ঠোঁটে ঠোঁট। রাজের এমন আচরণে মেহেরিন অবেশ হয়ে যায়। শরীরের জন্য একটুও বল পাচ্ছে না যেন, কেমন জানি লাগছে তার, পাগল পাগল। তবুও সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। শেষমেশ আর না পেরে রাজের ঠোঁটে কামড় দেয়। রাজ তবুও ছাড়ে না। তখন মেহেরিন কনুই দিয়ে পেটে ধাক্কা দেয়। রাজ কষ্ট পেয়ে মেহেরিনকে ছেড়ে দেয়। রাজ গম্ভীর গলায় বলে, তুমি বউ না জল্লাদ, মারামারি করো সে ঠিক আছে, তাই বলে সবসময় আমার সাথে মারামারি করা ঠিক বউ? নিজে তো আদর করোই না, আমি আদর করছি আর তাও তুমি মারামারি করছো। বিরক্ত গলায় বলে, সকাল সকাল একটু আদর চাইলাম আর তুমি মারলে। মেহেরিন বলে, আপনি অসভ্য, অশালীন, আমার থেকে শত হাত দূরে থাকবেন। রাজ হেসে বলে, মামার বাড়ির আবদার তাই না? তুমি আমার বউ আর আমি থাকবো শত হাত দূরে। নো, নেভার, ইম্পসিবল। মেহেরিন কিছু না বলে রাজকে একটা ধাক্কা দেয়, বলে, অসভ্য, অভদ্র। বলতে বলতে নিচে চলে যায়। পেছনে থেকে রাজ বলে, বউ আমার সাথে এমন আচরণ করো না। সিঙ্গাপুর, সকাল 10টা। হৃদ এসেছে তার মামার বাড়ি, কিছুদিন এখানে থাকবে। হালকা ঠান্ডা পড়েছে, তার মুড এখনো শান্ত। সকাল 9টায় বেরিয়েছে সে।
সাথে মামাতো ভাই তুষার। তারা যাচ্ছে একটা পার্কে। রিদি নিজেই ড্রাইভ করছে। তুষার পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। রাস্তার বাঁকে আসতে হঠাৎ সামনের দিক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে পড়ে। হৃদ দক্ষ হাতে গাড়ি সামলে নেয়, মুখোমুখি স্বর্গসন এড়িয়ে একেবারে শেষ মুহূর্তে ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয় হৃদ। আরেকটা গাড়ি একেবারে সামনে দিয়ে ঠিক থেমে গেল। ওই অপর গাড়ি থেকে নেমে আসে এক মেয়ে, পরনে ফর্মাল ড্রেস, সুন্দর করে বাঁধা চুল, পেছনে ঝুটি করে রাখা, মুখে মাস্ক, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, চোখের রং হালকা নীল। মেয়েটা এসে হৃদের গাড়ি জানালায় টোকা দেয়। হৃদ জানালা নামিয়ে সরি বলতে যাবে, মেয়েটা তখন রেগে গলায় বলে ওঠে, এই বেয়াদব, চোখে দেখে গাড়ি চালাস না? আর একটু হলেই ওপরে উঠে যেতাম। বাপের টাকায় ফুর্তি ছাড়া আর কিছু জানিস না, তাই না? তোর বাবার নাম কি বল? হৃদ স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকায়, এক গলায়, ঠিক যেন মেহেরিনের মতোই। চোখ দুটো নীল হলেও এর চাহনি সেই তেজ, যেন একদম ওরই প্রতিচ্ছবি। হৃদ কথা বলার জন্য মেয়েটা আবার বলে, এই তুই এইভাবে আমার দিকে চুপ করে তাকিয়ে আছিস কেন? নারী নির্যাতন কেস ঠুকে দিব, তখন মজা টের পাবি। তুষার এবার বলে উঠল, আই এম রিয়েলি সরি, বাট উই ডিড মিন টু। মেয়েটা তুষারে এক ধমক দিয়ে বলল, চুপ, তুই চালাচ্ছিলি, তাহলে কথা বলছিস কেন আহাম্মক? হৃদ এখনো বোকা হয়ে তাকিয়ে আছে। মেয়েটার চাহনি, আচরণ সবকিছু খুঁজে নিচ্ছে কোনো পুরনো পরিচয়ের ছায়া। মেয়েটা আবারও, এই মালাটা কি বোবা, এই মালটা কি বোবা? তুষারের দিকে তাকিয়ে মাথা নাড়ে। মেয়েটা কড়া গলায় বলে ওঠে, না হলে কথা বলছে না কেন? তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, এই কথা বল। হৃদ কিছুটা সংযুক্ত গলায় বলে, আপনি এমন ব্যবহার করছেন কেন? আপনি একজন মেয়ে, আপনাদের আচরণ সৌজন্যমূলক থাকা উচিত। মেয়েটা একেবারে তেড়ে আসে, আচ্ছা তাই নাকি? আচ্ছা নমনীয়, তোমার মুখে, এই গম্ভীর মুখে যেন সারাদিন উপোস থেকেছে, একদম গুমরোভাবে। এক প্রতিবন্ধী ড্রাইভ করার সময় চোখ খোলা থাকে না? পরের বার চোখ খোলা রাখিস ড্রাইভ করার সময়। সবাই আমার মতো ভালো মানুষ না যে তোকে মাফ করে দিবে। তুষার নিচু গলায় ফিসফিস করে, ভালো মানুষ না চাইলেও গলাগলি করে যায়, তাই না? হৃদি রেগে ফিসফিস করে বলে, শাট আপ স্টুপিড। এ কথা শুনে মেয়েটা থেমে যায়। তারপর ধীরে ধীরে মুখের মাস্ক খোলে। এই কাকে স্টুপিড বললে? হ্যাঁ আমাকে? তুই স্টুপিড, তোর পুরো 14 গোষ্ঠী স্টুপিড। তার চোখে আগুন জ্বলছে। আজ সময় কম আছে, তা না হলে তোকে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। সময় থাকলে আজকে তোকে ঝুলিয়ে দিতাম আজকে তোকে বুঝিয়ে দিতাম মেহের কি জিনিস। যত সব বেয়াদব, এইসব বলে মেয়েদের পিছে ঘুরিস, তাই না? হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মেহের তাকিয়ে আছে। মেহের এক মুহূর্তে চোখের সামনে যেন মেহেরিনের মুখ, চোখ, নাক, রাগ, শুধু একটি মাত্র পার্থক্য, মেহেরিনের চোখ ছিল কালো আর এই মেয়েটার চোখ নীল। আর মেহেরিনের ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল ছিল, যেটাই মেয়ের থুতনিতে। নামটা যেন কি বলে গেল, মেহের। নামের কত মিল, মেহেরিন, মেহের। আচ্ছা ওরা কি একে অপরের পরিচিত? তুষার ধীরে বলে, হোয়াট হ্যাপেন ব্রো? হৃদ কোনো উত্তর দেয় না, চুপচাপ সামনে তাকায় আর দেখে মেহেরিনের গাড়িটা দ্রুত চলে যাচ্ছে। সে আর কিছু না ভেবেই চুপচাপ পিছু নেয়। মেহেরের মনে সুখের গান গাইছে আর ড্রাইভ করছে, কিন্তু হঠাৎ টের পায় ওই ছেলেটা মানে হৃদ তাকে ফলো করছে। তার ঠোঁটে টেনে একপাশে বাঁকা হাসি, শয়তান সেই হাসি। চলো একটু খেলা হোক। মেয়ের সঙ্গে সঙ্গে একপাশে সরু গলিতে ঢুকে পড়ে। হৃদ দূরে থেকে দেখে, কিন্তু থামে না। সে বুঝতে পারে না কেন এত পরিচিত মনে হয় এই মেয়েটাকে। তার চেহারা এমন কিছু আছে যেটা তাকে ঘোরের মধ্যে ফেলে দেয়, তবুও সে পিছু নেয়। ঠিক তখন ওই হৃদ একটা মোড়ে ঘুরবে, হঠাৎ পিছন দিকে কেউ এসে ধাক্কা দেয় গাড়িতে। হৃদ হকচকিয়ে যায়, মাথা বের করে হেসে বলে, এই গোমরা মুখ, আমার পিছু নিলে একদম ওপরে পাঠিয়ে দিব। অতঃপর গলার স্বর একদম আগুনে ছড়িয়ে পড়ে, আমি মোটেও ভালো মানুষ নই। আমার সাথে লাগতে এলে এমন জালে জড়াবো যেখান থেকে আর কখনো রাস্তা খুঁজে বের হতে পারবি না। তার চোখ ঝলসে ওঠে আত্মবিশ্বাস আর রহস্যে। হৃদ চুপচাপ তাকিয়ে থাকে তার ওই দিকে। বলার মতো কোনো শব্দ সে খুঁজে পায় না। হৃদ তখনও রাস্তার কোণে স্থির চোখে বিষময় মনে বাধা।
এই মেয়েকে দেখতে এতটা এরকম একই রকম কেন, যে মুখ গলা হুবহু মেহেরিনের মতোই, তবুও কেন এত মিল? তার ভেতরটা ছটফট করছে এক রহস্যময় জবাব খোঁজার জন্য। তার ভেতরে ছটফট করছে এখন। অন্যদিকে মেহের গাড়ি থামায় একটা 11তলা বিল্ডিংয়ের সামনে। মুখের নিচে এক আত্মবিশ্বাসী হাসি। গাড়ি থেকে নেমে দ্রুত উঠে যায় 3 তলায়। ওইখানে আজ তার গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং। রুমে ঢুকেই বলে, আই এম এক্সট্রিমলি সরি, ট্রাফিক জ্যামের কারণে আমি দেরি করে ফেলেছি। আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। সিনসার অ্যাপ্লগস দ্যাট এভরিওয়ান। সবাই হেসে বলে, ইটস ওকে। মিটিং শুরু হয়। মেহের প্রেজেন্টেশন দিতে শুরু করে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি আশাবাদী আমাদের এই প্রজেক্ট সফল হবে। হাততালিতে ভরে ওঠে রুমটা। সবাই ধীরে ধীরে বেরিয়ে যায়। পেছনে থেকে একজন আসে। আমার মেয়ে সব কিছুতেই সেরা, পড়াশোনা, অফিস, দুষ্টুমি, সব কিছুতেই। মেয়ের হেসে বলে, সবাই তোমার জন্য পাপা। সে বাবাকে জড়িয়ে ধরে। তারপর এক নিচু গলায় বলে, আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি। বাবা চিন্তিত হয়ে বলেন, ঠিক আছে, কিন্তু ফেরার সময় মেহেরিন, মেহবুবা আর মাহেরকে নিয়ে ফিরবে। আর মেহেরিনের আম্মুকে বুঝাতে ভুলো না, আমাকে যেন ভুল না বোঝে। আমার কেমন ব্যস্ত সময় যায় সেটা ওকে বুঝিয়ে বলো। আমি দ্রুত ওদের সঙ্গে দেখা করব। মেহের মাথা নাড়ে। চিন্তা করো না পাপা, আমি সব বুঝিয়ে বলবো। একদিন কেটে গেছে, তবুও মেহেরিন এখনো রাজের সাথে ঠিকঠাক কথা বলছে না। রাজ অনেকবার চেষ্টা করেছে, গলায় আদর এনে বলেছে, মিমরেন প্লিজ এবারের মতো মাফ করে দাও। কিন্তু মেহেরিন কোনো কথা শোনেনি, যেন পাথর হয়ে গেছে, চোখে চোখ পড়ে না। কথা তো দূরের কথা, রাজ যতবার বোঝাতে চেয়েছে ততবার মেহেরিন ফিরিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা রূপা বেগম, মেহেরিন, লামিয়া, কুলসুম বসে গল্প করছে। হঠাৎ রাজ আসে। চোখ সরাসরি মেহেরিনের দিকে। ওপরে আসো। মেহেরিন সাড়া দেয় না, আর ওপরেও যায় না। রূপা বেগম সেটা লক্ষ্য করলেন, কিন্তু মেহেরিনের এক হাত ধরে কোমল গলায় বললেন, তুমি কি কোনো কারণে রাজবাবার ওপর রেগে আছো বৌমা? মেহেরিন তাকায় তার দিকে, কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় বলে, রাগ না মামনি, অভিমান, খুব অভিমান। ও আমায় খুব কষ্ট দিয়েছে, আর আমি ওকে সব ফিরিয়ে দিব। রূপা বেগম একটু আটকে ওঠেন। রাজবাবা, কষ্ট দিও না বৌমা, ওর জীবনে তো কষ্টের কমতি নেই। তুমি কষ্ট দিলে ছেলেটা মরে যাবে। মেহেরিন আটকে ওঠে, চোখ ভিজে ওঠে। মামনি, আসলে আমি। মেহেরিনকে কথা শেষ করতে না দিয়ে রূপা বেগম তার হাত চেপে ধরে। এসো আমার সাথে। দুজনে হাঁটতে হাঁটতে ঘরে ঢোকে। রূপা বেগম দরজা বন্ধ করে দেয়। তারপর আদুরে গলায় বলেন, এখানে বসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আজ। মেহেরিন একটু হকচকিয়ে যায়, চোখে কৌতূহল, মনে মনে ভাবে, আমার প্রশ্নের উত্তর মামনি কি করে দিবে। বসে পড়ে ধীরে ধীরে। রূপা বেগম ধীরে ধীরে বলেন, তুমি কেন অভিমান করে আছো? এই কারণেই তো যে রাজবাবা তোমার সামনে লামিয়াকে কোনো এমনভাবে উপস্থাপন করলো যেন তাদের মধ্যে সত্যি কিছু আছে। এটাই তো, তাই না? মেহেরিন মাথা নাড়ালো। রূপা বেগম আবারও বললেন, আচ্ছা, তোমার কি একটাবার প্রশ্ন জাগেনি কেন রিত তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি? মেহেরিন এবার মাথা নাড়ালো। রূপা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, লামিয়া এমনভাবেই তোমার সামনে আনার পেছনে একটা কারণ ছিল বৌমা। আর রিত তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি কারণ রাজবাবা সেটা চায়নি। মেহেরিন বিস্ময় হয়ে বলল, রিত ভাইয়াকে কি উনি, মানে রাজ, চিনতেন? রূপা বেগম মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। মেহেরিন ভেতরে তখন যেন ঝড় বইছে। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। অনেক কথা বলতে চাইছে, কিন্তু মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মুখ যেন রূপা বেগম বলছেন, আমি জানি তোমার অনেক প্রশ্ন, আজ সব বলবো তোমায়। সব শুনে তুমি নিজেই বলবে রাজবাবা কিছু অন্যায় করেছে কিনা। আজ তুমি রাজবাবার ওপর রাগ বা অভিযোগ শুনে পুষে রাখবা কিনা। মেহেরিন উঠে বসলো, মুখে অস্থিরতা, চোখে কৌতূহল। আপনি সব খুলে বলুন মামুনি, আমার মাথায় কিছু ঢুকছে না। রূপা বেগম একটু থেমে বললেন, আমাদের সবার, মানে রাজবাবা, লামিয়া আর আমাদের সবার একটা অতীত আছে। মেহেরিন একটু কেঁপে গলায় বলল, মামুনি একটা কথা জিজ্ঞাসা করবো? রূপা বেগম একটু হেসে বলল,
হৃদ এর বাবা রেদওয়ান তালুকদারের কথা বলতে চাইছো তাই না? তাকে আমি চিনি কিনা? মেহেরিন মাথা নাড়ে। রূপা বেগম বলে, চিনি, খুব ভালো করে চিনি, তাকে কি ভোলা যায়? মেহেরিন চুপ থাকে। রূপা বেগম যেন একটু সময় নিচ্ছেন, হয়তো নিজেকে প্রস্তুতি করতে চাইছেন অতীতের কালো ছায়ায় লড়ার জন্য। অবশেষে তিনি বললেন, তোমার শাশুড়ি আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড, আর আমাদের বন্ধু ছিল সাবিহা, যাকে তুমি হয়তো চেনো, হৃদের মা। মেহেরিন বলল, হ্যাঁ আমি চিনি। রূপা বেগম ডুবে গেলেন অতীত। আমি ময়মনসিংহ জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর ফারজানা ছিল জমিদার বাড়ির মেয়ে। ওর বাবা আর দাদা দুজনেই ছিল জমিদার। ফারজানা থাকতো ওর দাদু বাড়িতে আর দাদা দাদির কাছে। ওর বাবা মা আর দুই ভাই থাকতো শান্তিপুরে। ওর বাবা নিচে জমিদারি দেখাশোনা করত। আমি আর ফারজানা ছিলাম প্রতিবেশী। আমাদের ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, বরং বলাই যায় বন্ধুর চেয়েও বড় বোন ছিলাম আমরা। ফারজানা ছোট থেকে খুবই দুষ্টু চটপটে ছিল, আর আমি ছিলাম ওর সবসময় সঙ্গী। আমরা ছিলাম আমাদের গ্রামের প্রাণ। সবাই আমাদের খুব ভালোবাসতো, বিশেষ করে ফারজানাকে। ফারজানা মানুষের দুঃখ সহ্য করতে পারতো না। জমিদার বাড়ির মেয়ে হয়েও কোনো অহংকার ছিল না ফারজানার ভেতরে। গরিব দুঃখীদের সাথে অনায়াসে মিশে যেত। কতবার যে এই নিয়ে না খেয়ে খাবার চুরি করে ক্ষুধার্ত মানুষদের খাইয়েছে তার হিসাব নেই। কারো বাসায় বাজার না থাকলে নিজের ঘর থেকে নিয়ে আসতো। কেউ অসুস্থ হলে ছুটে যেত দেখতে। অসহায় থাকলে তাদের ওষুধ কিনে দিত, ওষুধ কেনার টাকা দিত, সবার পাশে থাকতো। কোনো বৃদ্ধ কাজ করতে থাকলে তাকে কাজ করতে দিত না। সে ডেকে এনে এলাকার ছেলেদের ডেকে এনে ওদের বাড়ি থেকে কেউ ভিক্ষা নিতে আসলে তার 15 দিনের খরচ দিয়ে দিত ফারজানা। প্রতিটি দুঃখী মানুষের পাশে দাঁড়াতো সে। তাই সবাই ওকে খুব ভালোবাসতো, আর ওর সঙ্গে থাকার কারণে আমাকেও ভালোবাসতো সবাই। আমরা আমাদের গ্রামের স্কুলের মধ্য দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিই, আর দুজনেই ভালো রেজাল্ট করেই পাশ করি। এতে আমাদের পরিবার খুব খুশি হয়, আর আমাদের ভর্তি করিয়ে দেয় কলেজে। শুরু হয় জীবনের নতুন অধ্যায়। আমি আর আফরোজা ভর্তি হই ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। প্রথম দিনেই আমাদের বন্ধুত্ব হয় আরেকজনের সঙ্গে, নাম সাবিহা। মেয়েটা ছিল ভীষণ ভদ্র আর লাজুক। প্রথম দেখাতেই ওকে আমার অনেক ভালো লেগে যায়। আমরা ওর সাথে মিশে যাই। ক্লাসের ফাঁকে ফাঁকে কত দুষ্টুমি ফাজলামি করতাম তার হিসাব নেই, তবু আমাদের পড়াশোনায় কখনো ফাঁকি দিতাম না। তাই হাজার দুষ্টুমি ফাজলামি করায় স্যার ম্যাম আমাদের কিছুই বলতো না। হঠাৎ একদিন ক্লাসে আগমন হয় 3 জন নতুন ছেলে, রুদ্র, রেদওয়ান আর সায়েম। আমাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। ক্লাস, আড্ডা, ফাজলামো সব মিলে কলেজ জীবন যেন রঙিন হয়ে ওঠে। হঠাৎ একদিন আমাদের এলাকায় এলো ফারজানার ছোট ভাই আসলাম। প্রায় সে আসতো, আর আমি তো ছোট থেকেই ওকে দেখতে পেতাম, ছুটে যেতাম। কেন জানি না, ছেলেটাকে দেখলে খুব ভালো লাগতো। ফারজানা ব্যাপারটা জানতো। মজা চলে মাঝে মাঝে আমাকে ভাবিও বলে ডাকতাম, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আসলাম আর ফারজানা ছিল পিঠাপিঠি ভাই বোন। ও শান্তিপুরে পড়তো, কিন্তু সেখানে ছিল সমস্যার কারণ। আসলামের পড়া চালিয়ে যাওয়া হয়ে উঠেছিল কঠিন, ফলে চলে আসে ময়মনসিংহ আর ভর্তি হয় আমাদের কলেজে। প্রথম দিনে ওর সঙ্গে রুদ্রের দারুণ বন্ধুত্ব হয়ে যায়। তারপর ওদের দুজনের বন্ধুত্ব যেমন গাঢ় হয়, তেমনি আমরাও আরও গাঢ়ভাবে বন্ধুত্ব করে ফেলি। দিন দিন আমি আর সাবিয়া বুঝতে পারি রুদ্র আসলে ফারজানাকে পছন্দ করে না, পছন্দ করে না, ভালোবাসে। সেই চোখের চাহনি, সেই নীরব ভালোবাসার স্পর্শ আমাদের চোখ এড়ায়নি। আমি একদিন ফারজানাকে সরাসরি বলেই ফেলি, তুই বুঝিস না কি জানি না রুদ্র তাকে কতটা ভালোবাসে। কিন্তু ফারজানা সবসময় এড়িয়ে যেত আমাদের এই কথা, মুখে কিছু বলতো না। ওর মনে রুদ্রের জন্য ভালোবাসা আছে, যা কখনো বলতে পারতো না। আর অন্যদিকে সাফি একসময় স্বীকার করে সে রেদওয়ানকে ভালোবাসে, আর এদিকে সায়েম বলে সে আমাকে ভালোবাসে। আমি ওকে সুন্দর করে বুঝিয়ে বলি যে আমি আসলামকে ভালোবাসি, আর সায়েম সেটা মেনে নেয় আর আমার কাছে মাপ চায় এসব বলার জন্য। সব মিলিয়ে অজস্র না বলা ভালোবাসা, বন্ধুত্ব আর মিষ্টি দুষ্টুমির মাঝে আমাদের সময়গুলো এক সোনালি স্মৃতির মতো ধরা দিত। কলেজের জীবনটা যে এত রঙিন ছবির মতো ছিল, সেখানে প্রতিটা মুহূর্তে জড়িয়ে ছিল ভালোবাসায়।
একদিন আমাদের ক্লাসে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সেদিন ক্লাসে ঠিক ঢুকতে একটা ছেলে ফারজানার কাছে এগিয়ে এসে চুপি চুপি একটা চিঠি দেয়। ফারজানা চিঠিটা নেয়, ছেলেটা রীতিমতো ধমক দিয়ে সরিয়ে দেয়। ফারজানা চিঠিটি নেয়নি, ছেলেটাকে রীতিমতো ধমক দিয়ে সরিয়ে দেয়। এমন ঘটনা আর চাপা থাকে না, খবরটা ঠিক পৌঁছে যায় রুদ্রের কানে। রুদ্র বরবার চুপচাপ, ভদ্র ছেলে হলেও ফারজানাকে নিয়ে এমন অদ্ভুত সংবেদনশীল কাজ আর যাই হোক না কেন তা সে শুনলে অন্য একটা ছেলে ভালোবাসার মানুষকে চিঠি দিয়েছে, ব্যাস যেন তার মাথায় আগুন ধরে গেল। সে বিকালে কলেজের ক্যাম্পাসে এসে রুদ্র চিঠিদার ছেলেটাকে ধরে এনে মারামারি করে, যেন জীবনই বের করে ফেলবে এমন মায়ের দেয়। সে কি মায়ের বাবা গো! কিন্তু আশ্চর্যের বিষয় এই রুদ্র কিছুই বলেনি, বলার সাহসও পায়নি কেউ, কারণ রুদ্রের বাবা ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী আর রুদ্র নিজেও তার মেধাবীর জন্য স্যার ম্যাডামদের মন জিতে নিয়েছিল অল্প সময়ে। সবাই জানতো রুদ্র খুব ভালো ছেলে, কিন্তু সেই ছেলের ভেতরে এমন আগুন জ্বলছে সেটা কেউ টের পায়নি। রুদ্র ছেলেটাকে মারতে দেখে সবাই ভেবেছিল রুদ্র আর অন্যায় করেছে, যার কারণে রুদ্র তাকে মারছে। সেই দিন সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে রুদ্রের সঙ্গে ফারজানার। রুদ্র যখন মাথা গরম করে ক্যাম্পাস থেকে বেরোচ্ছিল তখন ফারজানা গম্ভীর মুখে এগিয়ে আসে। কারো কিছু বলার আগে ফারজানা রুদ্রের গালে কষিয়ে একটা চড় মারে। মাঠ জুড়ে নিস্তব্ধতা, কেউ কিছু বলছে না। রুদ্র হতবাক, ফারজানা কাঁপছে রাগে। ক্যাম্পাসের মাঠে ঘটনায় সেই শ্বাসরুদ্ধ মুহূর্ত যেন কারো নিঃশ্বাস নিতে পারছিল না, সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সবাই চোখ ফারজানার দিকে, আর ফারজানার চোখ রুদ্রর দিকে। আগুন ঝলক। ফারজানা দাঁতে দাঁত চেপে বলে, কেন মারলি? কোন অধিকারে মারলে? রুদ্র তার মুখে রাগে লাল হয়ে উঠেছে। মধ্যবর্তী লোকদের মাঝে বুক ফেটিয়ে চিৎকার করে বলে উঠল, ভালোবাসার অধিকারে। তোকে ভালোবাসি আমি, শুনেছিস? তোকে ভালোবাসি। তুই শুধু আমার, যে তোর দিকে হাত বাড়াবে আমি তার হাত এভাবেই ভেঙে দিব। তার চোখে তখনও অগ্নিশিখা, প্রেমে পাগল একটা ছেলের চোখ। কিন্তু এবার ফারজানা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, আবারও তার গালে চড় মারে। চোখ দুটো জ্বলছিল তার। তো আমাকে কখনো বললি না কেন যে তুই আমাকে ভালোবাসিস? গাধা, কখনো চেয়েছিস আমাকে? কখনো জানতে চেয়েছিস আমি তোকে ভালোবাসি কিনা? রুদ্র থেমে যায়, চোখ স্থির। ফারজানা এক পা এগিয়ে এসে আরেকটা থাপ্পড় মারে। আমিও তোকে ভালোবাসি, বুঝেছিস গাধা? এক মুহূর্ত যেন চুপচাপ নীরবতা, তারপর যেন সব ভেঙে পড়ল। রুদ্র কিছু না বলে ছুটে চলে যায়। ফারজানা আর পিছে তাকায় না। আর তখনই আসলাম এসে জড়িয়ে ধরে রুদ্রকে। তাহলে কবে হচ্ছি দুলাভাই? কবে হচ্ছিস আমার দুলাভাই? রুদ্র মুচকি এসে বলে, আজই জানিয়ে দিব বাবাকে। ওদের হাসি আনন্দে কলেজের ক্যাম্পাস জুড়ে। আর একটু পরে রেদওয়ান আর সায়েম এসে জড়িয়ে ধরে রুদ্রকে। বন্ধু, ভালোবাসা তো স্বীকৃতি পেয়ে গেল। এই যে একটু কৈশোরে স্বপ্ন বাস্তবায়নের রূপ পেল। রুদ্র তার বাবাকে নিয়ে আসে ফারজানার বাড়িতে। দুই পরিবারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকা হয়, তবে যেন স্বপ্নের মতোই এগোচ্ছিল। আর কেউ জানতো না এই স্বপ্নের পেছনে জমছে এক কালো ছায়া। ফারজানার বিয়ে দুদিন আগেই হঠাৎ রেদওয়ান আসে ফারজানার বাড়িতে। সেদিন দুপুরে আমি, ফারজানা আর রেদওয়ান বের হলাম গ্রামের পথ ধরে। গায়ের মানুষ আমাদের দেখে হাসে আর ফারজানাকে আশীর্বাদ করে। একটা সাধারণ প্রেম কাহিনী, অসাধারণ রূপ যেন ওদের চোখে। অনেকটা হেঁটে এক নির্জন জায়গায় পৌঁছাতে রেদওয়ান গাছ থেকে পেয়ারা আনতে বলে। আমি জানতাম ওর চোখে অন্য কিছু, তাই মুচকি এসে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ভেবেছিলাম রুদ্র কিছু বলতে পাঠিয়েছে, ওদের কথা আমি শুনতে পাচ্ছিলাম। আর সেই কথাটাই আমার বুকের ভেতর কাটার মধ্যে বিঁধে যাচ্ছিল। রেদওয়ান হঠাৎ বলে ওঠে, ফারজানা, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। ফারজানা চমকে ওঠে। কি বলছিস তুই? তুই জানিস আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্র আমাকে। তুই তো রুদ্রের বেস্ট ফ্রেন্ড, তা এটা কিভাবে বলতে পারিস? লজ্জা করছে না তোর বন্ধু হয়ে বন্ধুর হবু বউকে এগুলো বলতে? রেদওয়ানের মুখে কালো হয়ে যায়। সে গর্জে ওঠে, কিসের বেস্ট ফ্রেন্ড? রুদ্র সবসময় আমাকে তার চাকর মনে করে। আমি গরিব বলে, তার বাবার টাকা আছে বলে স্যার ম্যামরা ওকে বেশি ভালোবাসে, আমাদের অপমান করে। এই বলে ফারজানার হাত চেপে ধরে। চল পালিয়ে যাই, আমি তোকে সুখে রাখবো, সত্যি। ফারজানা হতবাক হয়ে যায়, রেগে ওঠে, কেঁপে ওঠে সে। তারপর এক ঝটকাতে হাত সরিয়ে নেয়, সজোরে একটা থাপ্পড় মেরে দেয় রেদওয়ানের গালে। তোকে আমি ভাইয়ের মতো ভেবেছি, তোকে বিশ্বাস করেছি, আর তুই বন্ধু না, শত্রু। রুদ্রকে সবাই ভালোবাসে কারণ ওর মন ভালো, ও
ও গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে, আর তুই অহংকারী। ছি, এমন গদ্দারি করলি তুই? তুই বন্ধু হওয়ার যোগ্যই না, তোর মতো বন্ধু থেকে শত্রু ভালো। এই বলে সে পেছন ফিরে ছুটে চলে যায়। আর পেছনে তখন গাছের ফাঁক থেকে বেরিয়ে এসে পেছনে দৌড়ে ফারজানার কাছে যাই আমি। ওর চোখে তখন শুধু জল আর বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণা। আমি ওর পাশে দাঁড়িয়ে নিঃশব্দের হাত ধরে বলি, সব সময়ের মতো। ফারজানা আজ রুদ্রের বিয়ের ঘনিয়ে এলো। আমি বরাবরই ছিলাম ফারজানা যেন রুদ্রকে রেদওয়ানের সেই দিনের ঘটনা জানিয়ে দেয়। আমি সেদিন রেদওয়ানের চোখে রুদ্রের জন্য আক্রোশ ঘৃণা দেখেছিলাম, তাই বারবার বলছিলাম রুদ্রকে জানাতে, কিন্তু না, মাথা নাড়ায়, এখন না, সময় হলে বলবে। আর সেই সময় হলে বলাটা বুঝি কাল হয়ে দাঁড়ালো। গায়ে হলুদ আর তত্ত্ব নিয়ে সায়েম আর রেদওয়ান এলো ওদের বাড়ি। তখনও কারো কল্পনাতেও ছিল না কি হতে চলেছে। সবার সামনে হঠাৎই রেদওয়ান ফারজানার পায়ের কাছে বসে পড়ে। ভুল করেছি, খুব বড় ভুল, আমি ভালো হতে চাই, সত্যি মাফ করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার মতো উপায় নেই আমার। ফারজানা হতভম্ব, একসময় চোখে জল নিয়ে রেদওয়ানকে ক্ষমা করে দেয়। ভুল মানুষই করে, অনুশোচনাও করে, আর ক্ষমা করা মানুষের মহৎ গুণ। এরপর খুব ধুমধাম করে ওদের বিয়ে হয়। ফারজানা আর রুদ্র, ওদের সংসার রঙিন স্বপ্নে ভরে ওঠে। ওদের ভালোবাসা যেন আরও বড় ঝড় হয়ে উঠল ওর জন্য। আর আমি বিয়ের কিছুদিন পর একদিন বিকালে কলেজ ক্যাম্পাসে গাছতলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে গলা ভেসে আসলো, তুই জানিস তো, ছোটবেলা থেকে তোকে খুব পছন্দ করতাম। আমি তোকে ভালোবাসি রূপা। চমকে পিছে তাকালাম। সেই আসলাম যাকে আমি ছোটবেলা থেকে দেখছি, শুনছি, ভাবছি, নিঃশব্দে ভালোবেসে গেছি। সেই দিন ওর কথায় আমার হৃদয়ে যেন আনন্দ উঠছিল। মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি। ভালোবাসা যদি সত্যি হয়, সে ফের যাক না। ভালোবাসা নিয়ে জীবনের সব প্রার্থনা। সে যদি একদিন এসে বলে আমি তোকে ভালোবাসি, তার চেয়ে বড় খুশির বোধহয় আর কিছু হয় না। আসলাম আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, বাবাও রাজি হয়ে যায়। আমার জীবনেও পূর্ণতা এগিয়ে আসে। আসলামের বিয়ে করার পর ভালোবাসা, শ্রদ্ধার, যত্নের যেন কোনো দিকেই নতুনভাবে সব কিছু চিনতে শিখলাম। বছর ঘুরতে না ঘুরতেই খোলে এলো এক টুকরো চাঁদ, আমার ছেলে হাবিব। হাবিবের প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম স্কুল, সব কিছুর মাঝে কাটছিল আমার জীবন। আর সেই সময় ফারজানা আর রুদ্র সংসারে এক অভাব নিঃশব্দে জমতে শুরু করেছে। প্রথম দিকে কেউ কিছু না বলে বছর কয়েক পেরোতে অপর পাশে চাহনির চাপ বেড়ে গেল। কিন্তু রুদ্র, সে কখনো ফারজানার চোখে দুঃখ আসতে দেয়নি। বলতো, সন্তান না থাকলেও তুমি আমার পৃথিবী। সন্তান আল্লাহর দান, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। তাই এগুলো নিয়ে মন খারাপ করো না। এমন ভালোবাসা খুব কমই মানুষ পায়। রুদ্র ফারজানাকে ভালো ডক্টর দেখাতে থাকে। এদিকে রেদওয়ান সাবিয়াকে বিয়ে করে নেয়, সায়েমও বিয়ে করে নেয়, বিদেশে সেটেল হয়ে যায়। সব মিলিয়ে আমাদের সবার জীবন খুবই ভালোই কাটতে লাগলো। একদিন সকালে আসলাম আমায় ডাকে, শোনো, দারুণ খবর আছে। আমি অতবাক। ফারজানা আর সাবিয়া দুজনেই গর্ভবতী। সুখ যেন আমাদের সাথী, চারদিকেই পূর্ণতা। আরও বিষময় হই, ওরা দুজনেই একই হাসপাতালেই ভর্তি। একই সময় একই হাসপাতালের দুটি সন্তানের জন্ম। আলোয় ভরে ওঠে দুই পরিবার। সেই দিন রুদ্রের খুশি যেন আকাশ ছুঁয়েছিল। ছোট্ট রাজ আর হৃদ দুজনেই কোলে নিয়ে আজান দেয়। আর আমি, ফারজানা আর সাবিয়া একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, সুখের কান্না। জীবন যদি নাটক হয়, আর তার পর্বে যেন আল্লাহ এক সুন্দর সদৃশ্যপন্ন পট, যেখানে আল্লাহ ভরসা, বন্ধন, ভালোবাসা একসাথে গাঁথা পড়েছিল নতুন এক ভবিষ্যৎ নিয়ে। কিন্তু সেই সুখ টিকল না বেশি দিন আমাদের কারোর জীবনে। সেই সুখ কেটে গিয়ে নেমে এলো এক আঁধার আমাদের জীবনকে জুড়ে। আমাদের দিন তখন সত্যি সত্যি যেন একটা
রূপকথার রাজ্যে কাটছিল। আমরা 3 বান্ধবী, আমি, সাভিয়া, ফারজানার জীবনে এক নতুন পর্যায়ে পৌঁছেছি, যেখানে দুঃখ কষ্ট কিছু নেই। রাজ হৃদ হবার 2 বছর পর আমার লাবিব হয়। আমরা ঢাকায় চলে আসি। সবাই প্রায় পাশাপাশি থাকতাম। আমাদের 3 বান্ধবীর জীবন সুন্দরভাবে কাটছিল, হাসি, আনন্দ আর সুখে ভরা। রাজ, হৃদ, লাবিব এই 3 বন্ধু যেন ছোট্ট এক জগৎ তৈরি করেছিল। ওরা একসাথে খেলতো, স্কুলে যেত, আর আমাদের বাচ্চাদের মধ্যে একটা আলাদা বন্ধন গড়ে উঠেছিল। আমাদের বড় ছেলে হাবিব ওদের 3 জনকেই খুব ভালোবাসতো। রাজ আর হৃদের বয়স 10 আর লাবিব তখন 8। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা 3 বান্ধবী একসাথে গর্ভবতী হই। এটা আমাদের জীবনে আরেকটা নতুন খুশির স্রোতের মতোই। একই সময় সায়েম তার স্ত্রীর সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। ওরা আমাদের এলাকায় বাড়ি নেয় আর রুদ্রর সাথে ব্যবসায় যোগ দেয়। রেদওয়ান, আসলাম, সায়েম সবাই মিলে একটা বড় ব্যবসা শুরু করে। আর সেই আনন্দে হৃদ একটা গেট টুগেদার আয়োজন করে। সবাই সেখানে যায়। সময়টা ছিল সত্যি অসাধারণ। সবার চোখে মুখে খুশি, বাচ্চাদের হাসি। 3 বান্ধবীর জীবনে যেন সুখের জোয়ার। অনুষ্ঠান শেষ হবার সবাই চলে গেছে। তখন আমরা থাকি, ঠিক করি সবাই মিলে একসাথে থাকবো পুরনো দিনের মতোই এক রাত। প্ল্যানটা জমে ওঠে, হাসি, গল্প, খাওয়া দাওয়া সব মিলে দারুণ একটা রাত ছিল। সেটা সেখানে শুধু বন্ধুরা। কিন্তু রাত 12টার সময় হঠাৎ ফারজানার ব্যথা উঠল। সবাই তাড়াহুড়ো করে ওকে নিয়ে চলে যায় হাসপাতালে। আল্লাহর অশেষ রহমতে ফারজানার একটা পরীর মতো মেয়ে জন্ম হয়। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। 3 বান্ধবীর পরম মুহূর্তে যেন পূর্ণতা এক মুহূর্তের। 3 দিন পর ফারজানাকে বাড়িতে নিয়ে আসে রাজ, হৃদ, হাবিব, লাবিব। সবাই খুব খুশি। ওরা বলে একটা বোন এসেছে। শিশুটাকে ঘিরে ওদের কত আনন্দ। সবাই মিলে ওর নাম রাখে পুচকি, আদরে একটা নাম। ওরা সারাক্ষণ ছোট পুচকির আশেপাশে ঘুরঘুর করত। ওই যে ওদের রাজকন্যা আর আমাদের পুতুল সোনা ছোট্ট মেয়ে। 7ম দিনে রুদ্র 3টা গরু জবাই করে আকিকা দেয়। শুধু পরিবারের জন্য না, পুরো এলাকা গরিব দুঃখীদের জন্য রান্না করা হয়। ওই দিন মেয়েটার নাম রাখা হয় রাইসা শিকদার। আলোচ্য চোখে পানি চলে আসে সবার। রাইসার আগমনে যেন নতুন আলো এসে পড়ে শিকদার বাড়িতে। গরিব দুঃখীরা খেয়ে দোয়া করে মন ভরে, ছোট রাইসার জন্য আর রুদ্রের জন্য। কারণ রুদ্র সবসময় গরিবের পাশে থাকে, সাহায্য করত নিঃস্বার্থভাবে। একই দিনে যেন আমাদের সোনালী অধ্যায় জীবনের। এসব মুহূর্ত এক জীবনে কবার আসে বলো? এই মুহূর্তে সাবিয়ার ব্যথা উঠল হঠাৎ। রুদ্র তখন সঙ্গে সঙ্গে রেদওয়ানকে বলে, ড্রাইভারকে নিয়ে এখনই বেরিয়ে যা তুই, আমি আসছি। এদিক সামলে রেদওয়ান আর দেরি করে না, সাবিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন হৃদ আমার কাছে। কিছুক্ষণ পর রেদওয়ানের বোন রাহেলা চলে আসে। ওর সাথে হৃদ হাসপাতালে রওনা দেয়। সাবিয়ার একটা মেয়ে হয়, কিন্তু অবস্থা ছিল একদম খারাপ। খবরটা শুনে আমরা ছুটে যাই হাসপাতালে। শুধু ফারজানা যেতে পারে না, ওর শরীর তখনও পুরোপুরি ঠিক হয়নি। তখন রুদ্রকে সঙ্গে নেয়নি। ফারজানা তখন একা বাড়িতে ছিল। পাশে ছিল শুধু হাবিব। সে পুচকি তো, কিছুতেই ছেড়ে যাবে না, তাই ওদের রেখেই যাই আমরা। বাকিরা বেরিয়ে যায়। রাজা আর লাবিব ছিল আমাদের সঙ্গে। আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন রেদওয়ান নেই। চারদিকে ছোটাছুটি শুরু করেছে। রুদ্র তখন সবকিছু সামলাচ্ছে। আমার মনটা হঠাৎ কেঁচে উঠল। রেদওয়ান এখানে নেই কেন? বারবার এই প্রশ্নটাই মাথায় আসছিল। রেদওয়ান না থাকাটা যেন আমার বুকের ভেতর এক ধরনের ভয় আর আতঙ্ক এনে দেয়। আমার মনটা খচখচ করতে লাগে। আমি একাধিকবার ফোন দেই ফারজানাকে, কিন্তু সে ফোন তোলে না। এতে আমার ভয় আরও বেড়ে যায়। হাঁসফাঁস করতে থাকি আমি। আমাকে বাড়ি নিয়ে চলো। ফারজানা একা, আমার মনটা কেমন করছে। প্রথমে আসলাম রাজি হয়নি, বলেছিল তুমি বেশি চিন্তা করছো। কিন্তু আমার জেদ আর অস্থিরতায় শেষমেশ হার মানে ও। আসলাম তখন আমাদের নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আমরা আমাদের বাড়ির দিকে সোজা চলে যাই, ফারজানার বাড়ির দিকে। গিয়ে দেখি সায়েমের গাড়ি আগে থেকে গেটের সামনে দাঁড়ানো। এটা দেখি আমার ভেতরে তখন কেমন যেন অজানা ভয় আটকে ওঠে। বারবার মনে হচ্ছিল অশুভ কিছু অপেক্ষা করছে। আমি আসলামের দিকে তাকিয়ে বলি, তুমি গাড়ি পার্ক করে এসো, আমি আগে যাই। বলে আমি রাজ আর রাবিবকে নিয়ে দ্রুত বাড়ির দিকে ঢুকতে যাই।
আমি গর্ভবতী, হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছিল। প্রতিটা পদক্ষেপে একরাশ ভয় আর হৃদয়টা চাপড়ে ধরছিল। হঠাৎ চুপচাপ কিছু চিন্তা কেবল মনে গাদ্ধা ঘুরপাক খাচ্ছিল। আল্লাহ, খারাপ কিছু যেন না হয়। বাড়ির ভেতর ঢুকতে একটা শব্দ পাই, একটা কান্না, কিছু চাপা। আমি আগাতে থাকি। সেই দিকে গিয়ে যা দেখি তাতে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে, হাত পা মুখ গায়ে ব্যথার চিহ্ন। আমি দ্রুত কাছে গিয়ে বসি। ততপরে রাজ আর লাবিব কিছু একটা বলতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ওদের মুখ চেপে ধরি আর ফিসফিস করে বলি, চুপ, কথা বলবে না। ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি মেয়েটার বাঁধন খুলে জিজ্ঞেস করি, কে করেছে সব, কি হয়েছে সব বল। মেয়েটা কাঁপছিল, শুধু মুখ তুলে তাকাতে পারছিল না। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলল, আপা আপা আপনি তাড়াতাড়ি ভাইজানকে খবর দেন, ওরা ভাবিজাতের সাথে খারাপ কিছু করবে। হাবিব বাবারে। তারপরেই সে ঢলে পড়ে, আর কিছু বলতে পারে না। আমার মাথায় কিছু কাজ করছিল না, শরীরটা যেন হিম হয়ে এসেছিল এক মুহূর্তে। সঙ্গে সঙ্গে আমি রুদ্রকে ফোন দিলাম। রুদ্র, খুব তাড়াতাড়ি বাসায় চলে আয়, এখন কিছু ব্যাখ্যা করতে সময় নেই। তারপর ফোন কেটে আসলামের নাম্বারে ডায়াল করলাম, কিন্তু ফোন ধরছে না। একটু সময় নষ্ট না করে আমি সোজা উপরে ফারজানার রুমের দিকে যাই। ঠিক তখনই রুমে দেখি রুম ফাঁকা, কোথাও ফারজানা নেই, রাইসা নেই, এমনকি হাবিবও নেই। ঘরটা ফাঁকা, জায়গায় আগোছালো, জানালা আধ খোলা, রুমের সব কিছু এলোমেলো। আমার বুকটা তখন চুপসে যায়। বেরোতে যাব এমন সময় হঠাৎ নিচে থেকে গঙ্গানির শব্দ আসে। আমি দৌড়ে ছুটে যাই উৎসের দিকে। গিয়ে দেখি হাবিবের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। আমার বুকে যেন কেউ ছুরি বসিয়ে দিল। আমার বড় ছেলে, আমার কলিজার টুকরোর এই অবস্থা। আমার মনে হচ্ছিল পায়ের নিচে মাটি যেন সরে গেছে আমার। আমি তাও শব্দ করি না। রাজ আর লাবিব কিছু বলতে চায়, আমি চোখ ইশারা করে দিই যেন কিছু না বলে এখন। আমি নিচে গিয়ে হাবিবের হাত পা খুলি। হাবিব কাঁপাতে কাঁপাতে বলে, আম্মু তাড়াতাড়ি চলো, ওরা ফুপি মানে ফারজানাকে নিয়ে গেছে, আর পুচকিকেও নিয়ে গেছে। আমি জানি কোথায় নিয়ে গেছে। আমি ওর মুখে হাত রেখে বলি, তুই চুপ, কাঁদে না মা, আমরা যাব। তুমি বলো ওরা কোথায়, কে এসেছিল, কি হয়েছিল, আম্মুকে বলো। হাবিব মাথা নেড়ে জানায় সব। রেদু কাকু আর সায়েম কাকু আছে, আর ফুপির কাছ থেকে পুচকিকে নিয়ে ড্রাইভার কাকু আর ফুপিকে টেনে নিয়ে যায়। আমি বাধা দেওয়ার জন্য বোতল মেরে বেঁধে রেখে গেছে। তারপর আমরা চারজন, আমি, রাজ, লাবিব আর হাবিব ছুটে যাই সেদিকে। চিলেকোঠার দিকে যেতেই সিঁড়িতে রক্তের দাগ। আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। আমার কলিজার টুকরো টুকরো হয়ে যাচ্ছিল সেই সময়। আমি পা টিপে টিপে এগোই। বুকের ভেতরে কেবল একটাই ভয়, কোনো ক্ষতি না করে ওরা, আমার ফারজানার যেন কিছু না হয়। আমরা সিঁড়ির ঘরে পৌঁছে দেখলাম যা দেখে কেউ প্রস্তুত ছিলাম না। ফারজানা মাটিতে পড়ে আছে, চারপাশে রক্তে ভেসে যাচ্ছে। ফারজানার কাপড় চোপড় খোলার চেষ্টা করছে রেদওয়ান। রাত সাথে সাথে চিৎকার দিয়ে উঠল, আম্মু। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই সাইমা আর রেদওয়ান ফিরে তাকায়। ওরা হয়তো বুঝতে পারেনি আমরা এখানে চলে আসব। আমি আর দেরি করি না, এগিয়ে যাই। আর রেদওয়ান ঝটকার মারে পাশে সরিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, বলে একটা চর কষিয়ে দেয়। চর খেয়ে রেদওয়ান আমার চুলের মুঠি ধরে একটা ধাক্কা মারে। আমি পড়ে যেতাম যদি না সায়েম আমাকে ধরে ফেলতো। গর্ভবতী ছিলাম বলে প্রাণটা চলে যেত। হাবিব, রাজ, লাবিব ছোট আমার দিকে, কিন্তু ওরা তো তখনও ছোট, কিছু আর করতে পারেনি। তবে হাবিব এগিয়ে আসে। আমার একেবারে রাগে কাঁপতে কাঁপতে রেদওয়ানের বুক বরাবর এক লাথি মারে। চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার আম্মুকে ধাক্কা মারলি কেন? আমার ফুপির সাথে কি করতে চাইছিলি? রেদওয়ান তখন এক পাশ থেকে একটা লোহার রড তুলে নেয় আর হাবিবের মাথায় বরাবর মারে। লাবিব লুটিয়ে পড়ে মাটিতে। এখানে লাবিব না, হাবিব হতো। রাজ আর লাবিব হাবিবকে ধরে ফেলে। ওর মাথা থেকে রক্ত পড়ছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি দৌড়ে যেতে চাই হাবিবের কাছে, কিন্তু পারি না। সাইমা আমায় ধরে রাখে। শরীরটা এখন যেন শক্ত, শুধু কান্নার হাঁক আর অসহায়তা। রেদওয়ান তখন রাজ আর লাবিবকে এক এক করে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তারপর দড়ি দিয়ে বেঁধে ফেলে। রাজ বলে, রেদু কাকু, তুমি হাবু ভাইয়াকে মারলে কেন? মামুনি চুল ধরছো কেন? মামুনি তো ব্যথা পায়। তুমি আম্মুর কাপড় খুলছো কেন? আম্মুর শরীরে রক্ত কেন? আম্মু কথা বলছে না কেন? রেদওয়ান একটা চর মেরে দেয়, একদম চুপ। আর সায়েম মুখ বেঁধে দেয় একটা কাপড় দিয়ে। আমাকে একটা চেয়ারে বেঁধে ফেলে। আমার গর্ভে সন্তান। আমি চিৎকার করতেও পারছি না। আমার চোখের সামনে আমার সন্তান, আমার বন্ধু,
আমি অসহায় হয়ে পড়ি। রাজের কথায় চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল আমায়। এটা কি আমার শাস্তি, আমাদের শাস্তি? কোন পাপের শাস্তি দিচ্ছে আল্লাহ? আমরা তো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন হচ্ছে? ফারজানা তখনও অবচেতন ছিল, কিন্তু হঠাৎ করে জ্ঞান ফিরে তার। চোখ মেলে তাকায় সোজা আমার দিকে, আমার চোখ হয়ে জল, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আমি চেয়ে কিছু বলতে পারছি না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। আমার অবস্থা দেখে ফারজানা উঠে দাঁড়ায়, যেন কোথা থেকে এক অলৌকিক শক্তি ওর শরীরে এসে পড়ে। পায়ের কাছে হাবিব পড়ে আছে দেখে, রাজ আর লাবিবের ব্যথায় কাতরাতে দেখে আমার ফারজানা একদম বাঘিনীর মতো গর্জে ওঠে, বিশ্বাসঘাতক চিৎকার করে ওঠে, আমার মেয়ে কোথায়? কুত্তার বাচ্চা, আমার পুতুল কোথায় বল? রেদওয়ান হেসে ওঠে, একটু ঠান্ডা নিষ্ঠুর হাসি দিয়ে বলে। ফারজানার আগে আগুন জ্বলে ওঠে। সে হাঁপাতে থাকে রেদওয়ানের ওপর, চুলের মুঠি ধরে নখ আঁচড় দিয়ে আঘাত করে। এক মা, এক বোন, এক স্ত্রী হিংস্র হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সায়েম আসে, ওর চুল টেনে ধরে বলে, এখন এত তেজ কোথায় পাস রে তুই? ফারজানা তাকায় সায়েমের দিকে, চোখে আগুন। ধীরে ধীরে বলে, তুইও? ছি, বন্ধুর মুখোশ পরে থাকা পশু তোরা, জানোয়ারের দল। এই বলে মাথা দিয়ে আঘাত করে সায়েমের কপালে। সায়েম ব্যথায় হঠাৎ ধাক্কা দিয়ে ফারজানা ফেলে দেয়। ফারজানা পড়ে যায় মাটিতে, আর সেই পড়ে যাওয়া দেখে রেদওয়ান ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। নিজের লোভ লালসা পাগল হয়ে ওঠে রেদওয়ান। একটা জানোয়ারের মতো ফারজানার শরীরটাকে টেনে হিচড়ে নিচ্ছে। আমি অসহায়ের মতো চোখ বন্ধ করে শুধু আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, কেউ একটা আসুক, রক্ষা করুক আমার ফারজানাকে। আর পাশে দাঁড়িয়ে লাবিব আর রাজ ফুপিয়ে কাছে। লাবিব বলছে, ও রেদু কাকু, আর ফুপি ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দাও। রাজ বলছে, রেদু কাকু, তুমি আমার আম্মুর কাপড় খুইলো না, আমার আম্মুকে ছেড়ে দাও, আম্মুকে ছেড়ে দাও না, দেখো আমার আম্মু অনেক ব্যথা পাচ্ছে, রক্ত বের হচ্ছে, একটু ডক্টর ডাকো না। ওদের কথাগুলো আমি গলিয়ে ফেলছিলাম, তাও আমার কিছু করতে পারছিলাম না। আমরা সবাই অসহায়, চোখের সামনে এক বিভৎস দৃশ্য চলছে, আর এই নরপিশাচ থেমে নেই। ফারজানা লড়ছে, নিজের সতীত্ব ও নিজের আত্মসম্মান রক্ষা করতে লড়ছে। অতিরিক্ত রক্তক্ষরণে আবারও জ্ঞান হারায়। আর তখনই দরজায় দাঁড়িয়ে আসলাম, তার চোখে ভয়, মুখে বিস্ময়। কি হচ্ছে এসব? কুত্তার বাচ্চা বলে চিৎকার দিয়ে দৌড়ে সামনে এসে এক লাথি দেয়, রেদওয়ান ছিটকে ফেলে। আর ঠিক তখনই সাইম পেছন থেকে এসে আসলামকে ধরে ফেলে। কিন্তু আসলাম এবার আর থামে না, চোখে শুধু একটাই দৃশ্য, ফারজানা লাঞ্ছিত শরীর আর তার চারপাশে রক্ত। বোনের এমন বিভৎস অবস্থা দেখে শরীর ছেড়ে দেয় আসলাম। রেদওয়ান উঠে গিয়ে আবারও রডটা তুলে নেয়, আর একের পর এক বাড়ি মারতে থাকে আসলামের মাথায়। তুই কি ভেবেছিলি আমরা তোর চাকর, সুন্দরী মেয়ে, টাকা পয়সা দাপট সবই তোদের, আর আমাদের কিচ্ছু নাই? কিচ্ছু না। রডের আঘাতে আঘাতে আসলামের মাথা ফেটে যায়, মগজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর লাবিব এসব দেখে জ্ঞান হারায়। আমি নিজের চোখে নিজের স্বামী সন্তানকে মৃত্যুর দৃশ্য দেখেছি, আর কিছু করতে পারলাম না। আমার প্রাণপ্রিয় বান্ধবী ফারজানাকেও বাঁচাতে পারলাম না। কিন্তু এখানেই শেষ নয়, ফারজানা নিস্তের দেহের ওপর আবারও ঝাঁপিয়ে পড়ে পশু, নিজের লালসা মেটাতে থাকে। রক্তে ভেসে যায় চারপাশ, আর ফারজানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। ঠিক তখনই সায়েম আমার দিকে এগিয়ে আসে, মুখে বিতর্ক এক হাসি। এবার পালা তোর, তোকে নিয়ে ছিল আমার লম্বা অপেক্ষা। কত সুন্দর করে ওই দিন আমি তোকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই কি করলি? আসলাম জমিদারের ছেলে বলে ওর গলায় ঝুলে পড়লি। আমি শুধু ভালোবাসা আল্লাহকে ডাকছিলাম। আর সেই মুহূর্তেই চিড়িঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে রুদ্র। এক লাথিতে সায়েমকে ছিটকে ফেলে দেয়, গর্জে ওঠে সে, তোদের আমি বন্ধু ভেবে কাছে এনেছিলাম, আর তোরা আমার বিশ্বাসকে খুন করলি, বিশ্বাসঘাতকের দল। রুদ্র একের পর এক ঘুষি মারতে থাকে সায়েমকে। তখন রেদওয়ান উঠে আসে আর পকেট থেকে বন্দুক বের করে ঠেকায় রুদ্রের কপালে। খুব হিরো হিরো খেলা হচ্ছে তাই না? আজ তোকে শেষ করে ছাড়বো। রেদওয়ান বন্দুকের দিকে তাকিয়ে রুদ্রের কপালে ঠেকিয়ে বলে, বিশ্বাসঘাতক বললি? হ্যাঁ, বিশ্বাসঘাতক। কিন্তু তোরা কি ছিলি? ছোটবেলা থেকে আমাদের চাকরের মতো ব্যবহার করেছিস। তোর বাপের টাকা আছে দেখে বন্ধুত্ব করেছিলাম, আর তুই তোর টাকা নিয়ে আমাদের ফকির বানাতে চেয়েছিস, ফুটপাতের মানুষদের খাবার দিয়েছিস, আর আমাদের কিছু দেশনি। তোর চোখে রক্ত, তার চোখ রক্তবর্ণ, রাগে হিংসায় উন্মাদ হয়ে গেছে সে। সুন্দরী বউ, টাকা, কোম্পানি, নাম ডাক, আর আমরা তোর পেছনে সারা জীবন পা চাটবো? না, আজ সব শেষ। আজ তোদের সবাইকে মেরে পুড়িয়ে ফেলবো, কেউ তোদের লাশও খুঁজে পাবে না। আর তোর সব কিছু, তোর বউ, তোর সম্পত্তি, তোর ব্যবসা, সব কিছু হবে আমার।
রুদ্র হেসে ওঠে, একটা কষ্টের কিন্তু আত্মবিশ্বাসে ভরা সেই হাসি। তুই কিছুই পাবি না রেদু, কারণ আমি সব কিছু আমার সন্তানদের নামে লিখে দিয়েছি। তারা যদি না থাকে তাহলে সব কিছু সরকার হাতে যাবে, তুই কিচ্ছু পাবি না। রেদওয়ান ক্ষেপে বলে, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করব, কিছু না পাইলে তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলে ঠাস করে গুলি চালায় রেদওয়ানের বুকে। কপালটা ফেটে যায় রেদুর।